নমস্কার, আপনারা শুনছেন মিস্ট্রি হাউস। আজ শুনবেন আগাথা ক্রিস্টির লেখা দ্য হাউন্ড অফ ডেথ গল্প অবলম্বনে নরকের অভিশাপ। গল্পটি প্রথম প্রকাশিত হয় 1933 সালে। আগাথা ক্রিস্টিকে আপনারা রহস্য গোয়েন্দা গল্পের লেখিকা হিসেবেই চেনেন, তবে উনি যে কখনো লভক্রাফটিয়ান হরর লিখতে পারেন সেটা কল্পনা করেছিলেন? আমার তো কোনো ধারণাই ছিল না। কয়েক সপ্তাহ আগে ইন্টারনেটে এদিক ওদিক ঘোরাঘুরির সময় হঠাৎ চোখে পড়ে এই গল্পটিকে। তৎক্ষণাৎ পড়ে ফেলি, আর বলাই বাহুল্য গল্পটা বেশ পছন্দও হয়ে যায়। তাই আজ সেই গল্পটিকে একটু অন্যভাবে নিয়ে এলাম আপনাদের জন্যে। গল্পে আমি বেশ কিছু পরিবর্তন করেছি। যদি আপনি এই গল্পটি আগে পড়ে থাকেন তাহলে সেটা ধরতে পারবেন। যাই হোক, গল্পটি শুনে জানাবেন কেমন লাগলো। শুরু হচ্ছে আজকের গল্প, আগাথা ক্রিস্টির লেখা দ্য হাউন্ড অফ ডেথ গল্প অবলম্বনে নরকের অভিশাপ। সেই অদ্ভুত ঘটনার বিষয়ে আমি সর্বপ্রথম উইলিয়াম রায়ানের থেকে জানি। সে একজন সাংবাদিক। এক রাতে লন্ডনে আমরা দুজনে বসে ডিনার করছিলাম। তার পরের দিন নিউ ইয়র্ক ফেরার কথা। আমাদের কথা চলাকালীন আমি এমনি বলি যে আমি কাল ফোল ব্রিজ যাচ্ছি। সে তীক্ষ্ণ চোখে আমার দিকে চেয়ে জিজ্ঞেস করে, ফোল ব্রিজ কর্নওয়াল? কথাটা আমায় অবাক করে, কারণ খুব বেশি মানুষ জানেও না যে ফোল ব্রিজ কর্নওয়ালের মধ্যে অবস্থিত। অনেকেরই বিশ্বাস সেটা হাম্পশায়ারের অন্তর্ভুক্ত। তাই ওর এই জ্ঞান আমায় কৌতূহলী করে তোলে। হ্যাঁ, আমি জবাব দিলাম। তুমি জায়গাটা চেনো? হ্যাঁ, আমাকে অবাক করে দিলে বন্ধু। আমার প্রশ্নের জবাব না দিয়ে সে বলল, ট্রিম নামের একটা বাড়ির কথা কি তুমি জানো? আমার কৌতূহল আরও বেড়ে যায়। হ্যাঁ, ভালো করেই জানি। সেখানেই তো আমি যাচ্ছি। ওটা আমার ভাইয়ের বাড়ি। বাহ, এইটাই আর বাকি ছিল, বলল সে। আমি তাকে ভনিতা না করে আসল ব্যাপারটা খুলে বলতে বলি। সেটার জন্যে আমায় ফিরে যেতে হবে অতীতে, যুদ্ধের ঠিক শুরুর দিকে। আমি মুখ বাঁকাই। সময়টা ছিল 1921 সাল, আর আমরা প্রত্যেকেই যুদ্ধের বিষয়টাকে ভুলে থাকতেই বেশি পছন্দ করি। আমি জানি রায়ান তার যুদ্ধের অভিজ্ঞতা নিয়ে কথা বলতে চায় না, তবে যদি সে একবার বলতে শুরু করে তাহলে আর থামতে চায় না। যুদ্ধের শুরুর দিকে আমি ছিলাম বেলজিয়ামে। আমার সংবাদপত্র নিয়ে কাজ করছিলাম এবং অনেক জায়গায় যেতে হতো। সেখানে একটা ছোট গ্রাম ছিল, যেটাকে আমরা এক্স বলে ডাকবো। জায়গাটার কোনো বিশেষ বৈশিষ্ট্য ছিল না, শুধু একটা বড়সড় চার্চ ছিল। সেখানে নানরা সাদা পোশাক পরে থাকতো। যাই হোক, এই গ্রামটা জার্মানদের যাত্রাপথের ঠিক মাঝখানে চলে এসেছিল। সেখানে যখন জার্মানরা এসে পৌঁছায় তখন এই চার্চটায় হঠাৎ করেই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণ ঘটে? আমি অবাক হয়ে জিজ্ঞেস করি। হ্যাঁ, জানি অদ্ভুত শোনাচ্ছে। শুরুতে আমি ভেবেছিলাম জার্মানরা হয়তো আগ্নেয় অস্ত্র নিয়ে পাকামি করতে গিয়েছিল, যার ফলে ঘটনাটা ঘটে। কিন্তু ওদের সাথে তেমন কিছুই ছিল না। আর চার্চের কেউ কেনই বা নিজেদের সাথে আগ্নেয় অস্ত্র রাখতে যাবে? ফলে ঘটনাটা সত্যিই অদ্ভুত, তাই না? আমি মাথা নাড়ি। সেখানের লোকেরা নিজেদের মতো করে একটা ব্যাখ্যা দিয়েছে, রায়ান বলে চলে। তাদের মতে এটা একটা চমৎকার। সেখানের এক পাদ্রী, যার বিভিন্ন কিছু দেখতে পাওয়া বা দিব্যদৃষ্টি টাইপের কিছু একটা ক্ষমতা রয়েছে। এলাকার লোকেদের মতে এই লোকটা জার্মান সেনাদের উপর বজ্রপাত ডেকে আনে আর নিমেষে তাদের শেষ করে দেয়, সেই সাথে চার্চটিকেও। খুবই নাটকীয় এক চমৎকার, তাই না? শুনতে তো বেশ অদ্ভুতই লাগলো। আমিও সম্মতি দিলাম। আমি কখনো সত্যিটা জানতে পারিনি, বলল রায়ান। সময়ও ছিল না, কিন্তু এটা নিয়ে একটা কাহিনী লিখেছিলাম। লিখে সেটা সংবাদপত্রে পাঠাই। তখন লোকেরা ওসব খুব খেত। কিন্তু কি জানো, গল্পটা লেখার সময় সেটা আমার মধ্যে কৌতূহল জাগায়। আমি জানতে চেয়েছিলাম আসলে কি ঘটেছিল। সেখানে গিয়ে তেমন কিছু ক্লু খুঁজে পাইনি। শুধু দুটো দেওয়াল দাঁড়িয়েছিল, যারা একটাতে কালো রঙের দানবিক কুকুরের মতো কিছু আঁকা। সেখানের লোকেরা ওটাকে বলে নরকের অভিশাপ। অন্ধকার হলেও সেটার কাছেও যায় না ওরা। আমি সেই পাদ্রীটিকে খোঁজার চেষ্টা করেছিলাম, যে নাকি এই কাণ্ডটা ঘটিয়েছিল। এই বিস্ফোরণে তার মৃত্যু ঘটেনি। তাকে বাকি রিফিউজিদের সাথে ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া হয়। কিছুটা খাটাখাটনির পর আমি জানতে পারি তাকে রাখা হয়েছে কর্নওয়াল ফোল ব্রিজে ট্রিম নামের এক বাড়িতে। আমি আবার মাথা নাড়ি।
আমার ভাই প্রায় 20 জন মতো বেলজিয়াম রিফিউজিকে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিল। আমার সবসময় ইচ্ছা ছিল তাদের সাথে দেখা করব এবং ওই দৃশ্য দেখার কাহিনীটা শুনবো তাদের থেকে। কিন্তু জীবন খুবই ব্যস্ত একটা জিনিস, আর কর্নওয়াল জায়গাটাও অনেক দূরে, ফলে যথারীতি সেটা আমি ভুলে যাই যতক্ষণ না তুমি এই কথাটা হঠাৎ আজ তুলে আনলে। ঠিক আছে, আমি আমার ভাইকে জিজ্ঞেস করে দেখব, হয়তো সে এই বিষয়ে কিছু জানতে পারে। তবে হ্যাঁ, অবশ্যই এতদিনে সেই বেলজিয়ানরা যে যার বাড়ি ফিরে গেছে। হ্যাঁ, সম্ভবত তাই। তবে যদি তোমার ভাই কিছু জেনে থাকে, আমি সেই বিষয়ে অবশ্যই শুনতে চাইব। নিশ্চয়ই। আর এখানেই আমাদের কথাবার্তার সমাপ্তি ঘটে। ট্রিমে পৌঁছানোর 2 দিন পর কাহিনীটা ফিরে আসে আমার মাথায়। সেদিন আমি আর আমার ভাই বসে চা খাচ্ছিলাম। আচ্ছা কেট, বেলজিয়াম থেকে আসা কোনো পাদ্রীকে এখানে তুমি স্থান দিয়েছিলে? ও মানে তুমি ফাদার চার্লসের কথা বলছো? বলল সে। হতে পারে, তার ব্যাপারে একটু বলো আমায়। উনি হয়তো আমার জীবনে দেখা সবচেয়ে অদ্ভুত ব্যক্তি। এটাও জেনে রাখো যে উনি এখনো এখানেই আছেন। বলো কি, মানে এই বাড়িতে? না না, উনি থাকছেন গ্রামের দিকে। তোমার ডক্টর রোজকে মনে আছে? আমি নিজের মাথা নাড়ি। আমার শুধু একটা ডাক্তারের কথাই মনে আছে, যার বয়স ছিল 80 বছর। আর সেটা তো ডক্টর লিয়ার্ড, উনি মারা গিয়েছে। ডক্টর রোজ এখানে নতুন ডাক্তার। ওনার বয়স কম, আর উনি আধুনিক চিন্তাধারার প্রতি বেশি মনোযোগী। ওনার এখন আগ্রহ জেগেছে ফাদার চার্লসকে নিয়ে। লোকটার ওই অদ্ভুত অদ্ভুত দৃশ্য দেখা এবং তার আচরণ ডাক্তারের মনে কৌতূহল জাগিয়েছে। ফাদারের যাবার কোনো জায়গা নেই। আর সত্যি বলতে গেলে আমার মনে হয় উনি খানিক পাগলাটে স্বভাবের। তবে একদিক থেকে সেটা বেশ আকর্ষণীয়। আশা করি তুমি বুঝতে পারছো কি বলতে চাইছি। ডক্টর রোজ তার থাকার ব্যবস্থা করে দিয়েছেন গ্রামে, এবং ওনাকে নিয়ে লেখালেখিও শুরু করেছেন। সে একটু থামে, তারপর জিজ্ঞেস করে, কিন্তু তার বিষয়ে কেন জানতে চাইছো? আমি তাকে রায়ানের গল্পটা শোনাই। কিটকে কৌতূহলী দেখায়। তাকে দেখে অনেকটা সেরকমই লাগে, বলল সে। তোমার তার সাথে একবার দেখা করা উচিত। আমিও জানতে চাই তুমি কি মনে করো তাকে নিয়ে। এক কাজ করো, তুমি প্রথমে ডক্টর রোজের কাছে যাও এবং তারপর ফাদারের সাথে দেখা করো। আমি সম্মতি জানাই। দেখা গেল ডক্টর রোজ একজন খুবই ভদ্র মানুষ, কিন্তু তার মধ্যে এমন কিছু একটা রয়েছে যেটা ঠিক আমার পছন্দ হলো না। তার ব্যক্তিত্বটা বয়সের তুলনায় একটু বেশি কঠোর। যখন আমি ফাদার চার্লসের প্রসঙ্গ তুলি, তখন তাকে বেশ মনোযোগী লাগে। বোঝাই যায় উনি এই কেসে খুবই আগ্রহী। আমি তাকে রায়ানের গল্পটা বলি। ও, বলল সে। এবার বিষয়টা অনেকটা পরিষ্কার হলো। তারপর আমার দিকে ফিরে বলল, ওনার এই কেসটা সত্যি আকর্ষণীয়। কিছু একটা গুরুতর মেন্টাল শক পাওয়ার পর ওনাকে এখানে নিয়ে আসা হয়। উনি সবসময় খুবই উত্তেজিত হয়ে থাকেন এবং অদ্ভুত অদ্ভুত বিষয়ে হলিউসিনেট হয় তার। ওনার চারিত্রিক বৈশিষ্ট্য অস্বাভাবিক। আপনি কি ওনার সাথে দেখা করতে চান? কথা দিচ্ছি আপনি হতাশ হবেন না। আমি সাথে সাথে রাজি হয়ে যাই। গ্রামের ধারে একটা ছোট কটেজে গিয়ে পৌঁছাই আমরা। ফোলব্রিজ জায়গাটা খুবই সুন্দর। এটা গড়ে উঠেছে ফোল নদীর একেবারে মুখে। এর পূর্ব দিকেই শুধু ঘরবাড়ি। পশ্চিম দিকটা খাড়াই হওয়ার দরুন সেখানে বাড়ি বানানো সম্ভব হয়নি। তবে পাহাড়ের চূড়োর দিকে কিছু কটেজ রয়েছে, যাদের একটাই ডক্টর রোজ থাকেন। তার বাড়িটা পাহাড়ের খাড়াইয়ের ঢালেই অবস্থিত, যেখান দিয়ে পাহাড়ের গায়ে এসে ঢেউ আছড়ে পড়ার দৃশ্যটা দেখা যায়। এখন আমরা যে কটেজে যাচ্ছি সেটা সমুদ্র থেকে অনেকটা দূরে। জেলার মুখ্য পরিচারিকা এখানেই থাকেন, বলল ডক্টর রোজ। ফাদার চার্লস ওনার পরিচর্যায় রয়েছে। একজন বিশেষজ্ঞের পরিচর্যায় থাকাই ভালো ওনার পক্ষে। তার আচার ব্যবহার কি সাধারণ রকমের? আমি জানতে চাই। সেটা ওখানে গেলেই বুঝতে পারবেন। হালকা হেসে বলল সে। পরিচারিকাটি ছোটখাটো উচ্চতার, হাসি খুশি স্বভাবের মানুষ। উনি নিজের সাইকেল নিয়ে তখন বেরোতেই যাচ্ছিলেন। গুড ইভিনিং নার্স, আমাদের রোগীর কি অবস্থা? প্রশ্ন করলেন ডক্টর রোজ। আগের মতোই অবস্থা, শুধু বসে আছেন। মাঝে মাঝে আমার কথার কোনো জবাবও দেন না উনি, যদিও উনি ইংরেজি অতটা বোঝেন না। ডক্টর মাথা নাড়ে এবং নার্স চলে গেলেন। রোজ দরজায় টোকা মেরে ভিতরে প্রবেশ করে। ফাদার চার্লস জানলার কাছে চেয়ারে গা এলিয়ে বসেছিলেন। আমরা ভেতরে ঢুকতে উনি মাথা ঘুরিয়ে তাকান।
তার মুখটা আজব রকমের, অত্যন্ত রকমের ফ্যাকাশে, যেন এপার থেকে ওপার দেখা যায়। কোটরে ঢুকে যাওয়া চোখে রাজ্যের বেদনা মিশে। গুড ইভিনিং ফাদার। ফ্রেঞ্চ ভাষায় বলল রোজ। গুড ইভিনিং, জবাব দেন ফাদার চার্লস। ডক্টর তার সাথে আমরা পরিচয় করায়। ইনি হলেন আনস্টুথার। আমি মাথা ঝাঁকাই এবং উনি স্মিত হাসি উপহার দেন। আজ কেমন লাগছে আপনার? তার পাশে বসে পড়ে ডাক্তার। যেমন ছিলাম তেমনটাই, ফাদার বললেন। তারপর একটু থেমে আরও যোগ করলেন, এখন কিছুই আর বাস্তব বলে মনে হয় না। আমি জানিও না কতদিন, কত মাস বা কত বছর কেটে গেল, শুধুমাত্র আমার স্বপ্নগুলোই সত্যি মনে হয়। এখনো স্বপ্ন দেখেন আপনি? সব সময় দেখি, সব সময়। আর আমার স্বপ্নগুলো বাস্তবের চেয়ে বেশি জীবন্ত লাগে। আপনি নিজের জন্মভূমি নিয়ে স্বপ্ন দেখেন, মানে বেলজিয়ামকে নিয়ে? উনি নিজের মাথা নাড়েন। না, আমি এমন কিছু স্বপ্ন দেখি যার কোনো অস্তিত্বই নেই, কখনো ছিলই না। কিন্তু আপনি তো এসব কিছুই জানেন, আমি আপনাকে বহুবার সেসব বলেছি। হঠাৎ উনি চুপ করে যান, প্রশ্ন করেন, তবে এই ভদ্রলোকটি বোধহয় আরেকজন ডাক্তার, বোধহয় একজন মানসিক ডাক্তার। না না। মাথা নাড়ে রোজ। তার হাসার মুহূর্তে দেখলাম ওর ধারের দাঁতগুলো বেশ তীক্ষ্ণ ধরনের। তখন আমার উপলব্ধি হয় ওকে অনেকটা নেকড়েদের মতো দেখতে। সে কথা বলে চলে। ভাবলাম মিস্টার আনস্টুথারের সাথে দেখা করতে আপনি পছন্দ করবেন। ওনার বেলজিয়ামের বিষয়ে বেশ ভালো জ্ঞান আছে। আপনাদের চার্চের খবরটা উনি কিছুদিন আগেই পেয়েছেন। ফাদারের চোখ আমার দিকে ঘুরে যায় এবং ফ্যাকাশে গালে সূক্ষ্ম হাসির রেখা ফুটে ওঠে। আসলে তেমন কিছুই নয়, আমি বললাম। আমি এক বন্ধুর সাথে ডিনার করার সময় সে আমায় আপনাদের চার্চের বিষয়ে জানায়। সেটা ধ্বংস হয়ে গিয়েছে, বিড়বিড় করলেন তিনি। তারপর আবার আমার দিকে তাকিয়ে দ্বিধা মিশ্রিত কণ্ঠে প্রশ্ন করলেন, আপনার বন্ধু কি এটা বলেছিল যে কিভাবে ওটা ধ্বংস হয়? জায়গাটায় বিস্ফোরণ ঘটে আর সেখানের লোকেরা রাতের দিকে ওর ধারে কাছেও ঘেঁষে না কেন? ওই ধ্বংসস্তূপের দেওয়ালে একটা কালো রঙের চিহ্ন ফুটে উঠেছে। সেটা নিয়ে ওদের মনে এখন কুসংস্কার জন্মেছে। উনি দ্রুত ঝুঁকে আসেন। আমাকে বলুন স্যার, তাড়াতাড়ি, সেই চিহ্নটা কেমন দেখতে? সেটা আকৃতিটা দেখতে বিশাল একটা হাউন্ডের মতো। এলাকার লোকেরা সেটাকে নরকের অভিশাপ বলে আখ্যা দিয়েছে। ওনার মুখ দিয়ে অস্ফুট আর্তনাদ বেরিয়ে আসে। তাহলে ওটা সত্যি ছিল? যা যা আমার মনে আছে সব সত্যি ছিল। সেটা কোনো দুঃস্বপ্ন ছিল না, ওটা সত্যি সত্যি ঘটেছিল। কি ঘটেছিল ফাদার? শান্ত গলায় প্রশ্ন করে ডাক্তার। উনি আমার দিকে তাকান, তার চোখ আবেগে পরিপূর্ণ। আমার মনে আছে সেদিন কি ঘটেছিল। আমি সিঁড়িতে দাঁড়িয়েছিলাম, অল্টারের সিঁড়িতে। আমি ওদের চলে যেতে বলি, শান্তিপূর্ণভাবে সেখান থেকে বিদায় নিতে বলি, কিন্তু ওরা আমার কথা শুনে না, তারা এগোতেই থাকে। এদিকে আমি ওদের সাবধান করেছিলাম। আর তারপর আরেকটু ঝুঁকে পড়ি অদ্ভুত রকমের ইঙ্গিত করলেন হাত দিয়ে। আর তারপর আমি তাদের উপর নরকের অভিশাপ নিক্ষেপ করি। আবার উনি হেলে যান চেয়ারে, চোখ বন্ধ করে নেন উনি। সারা শরীর কাঁপতে শুরু করে। ডাক্তার উঠে দাঁড়িয়ে কাপবোর্ডের দিকে এগিয়ে যায় এবং এক গ্লাস জল ভরে নেয়। নিজের পকেট থেকে একটা শিশি বের করে 2-1 ফোঁটা সেই জলে মিশিয়ে দেয়। তারপর সেই গ্লাসটা এগিয়ে দেয় ফাদারের দিকে। এটা খেয়ে নিন, বলল সে। ফাদার তাই করলেন। তার দৃষ্টি অদৃষ্টের দিকে, এমন কিছু যেন দেখছেন যেটা আমরা দেখতে পাচ্ছি না। তাহলেও সবই সত্যি ছিল, ফিসফিস করেন উনি। সব কিছু, বৃত্তের শহর, স্ফটিকের সেই বাসিন্দারা, সব সত্যি ছিল। তাই তো দেখা যাচ্ছে, বলল ডক্টর রোজ। তার কণ্ঠ শান্ত এবং নম্র। এই শহরের বিষয়ে আমায় একটু বলুন। আপনি সেটাকে বৃত্তের শহর কেন বলছেন? উনি যেন ঘোরের মধ্যে থেকে কথা বললেন। হ্যাঁ, সেখানে 3টে বৃত্ত রয়েছে। প্রথমটা তাদের জন্যে যাদের বেছে নেওয়া হয়েছে, দ্বিতীয়টা তাদের জন্যে যারা পুরোহিত, আর বাইরের বৃত্তটা পাদ্রীদের জন্যে। আর একেবারে মধ্যিখানে? জিজ্ঞেস করে রোজ। উনি গভীরভাবে একটা শ্বাস নেন এবং গম্ভীর গলায় বললেন,
স্ফটিকের বাসস্থান। শব্দগুলো উচ্চারণের সাথে তার ডান হাতটা উঠে আসে কপালের দিকে। নিজের আঙুল দিয়ে সেখানে একটা আকৃতি বর্ণনা করার চেষ্টা করেন। ওনার শরীর শক্ত হয়ে উঠেছে, ওনার দু চোখ বন্ধ। তারপর হঠাৎই সোজা হয়ে বসে পড়েন উনি, যেন এই মাত্র ঘুম থেকে উঠলে। কি হলো? বিভ্রান্ত কণ্ঠে প্রশ্ন করলেন ফাদার। আমি কি বললাম? কিছুই না, বলল ডক্টর রোজ। আপনি এখন ক্লান্ত, আপনার একটু বিশ্রাম নেওয়া উচিত। আমাদেরকেও এবার বেরোতে হবে। সেখান থেকে বেরোনোর সময়ও তাকে আচ্ছন্ন দেখাচ্ছিল। তো বাইরে বেরোতেই বলে ওঠে রোজ, এসবের কি মানে দাঁড় করাবেন আপনি? আমার মতে তার মন একেবারে অগোছালো হয়ে রয়েছে। আমি ধীরে ধীরে বললাম, তেমনই লাগলো বুঝি আপনার? আসলে সেটা ঠিক না। ওনার কথাগুলো অদ্ভুতভাবে বিশ্বাস করার মতো। উনি যখন কথা বলছিলেন তখন আমার লাগছিল উনি যা বলছেন সেগুলো উনি সত্যি সত্যিই করেছেন। এক অবিশ্বাস্য চমৎকার ঘটিয়েছেন উনিও বিশ্বাস করেন উনি নিজেই সে কাজ করেছেন, এবং সেই বিশ্বাসটা আজব রকমের এক বাস্তব অনুভূতি দেয়। আর সেই জন্যেই আপনার বিশ্বাস তার মন অগোছালো হয়ে রয়েছে। আমি বুঝতে পারি, কিন্তু এবার আপনাকে একটা প্রশ্ন করি। কি হবে যদি উনি সত্যিই সেই চমৎকার ঘটিয়ে থাকেন? কি হবে যদি উনি সত্যি সত্যি একটা বিল্ডিং এবং সেই সাথে 100-রও বেশি মানুষকে ধ্বংস করে থাকেন? শুধুমাত্র নিজের ইচ্ছা শক্তি কাজে লাগিয়ে? মুখে হাসি ফুটিয়ে জিজ্ঞেস করলাম। আমি এটাকে সেইভাবে বলবো না, কিন্তু বিষয়টা ভেবে দেখুন। একজন মানুষ শুধুমাত্র একটা বোতাম টিপে আগ্নেয়াস্ত্রের সাহায্যে অনেক মানুষকে মেরে ফেলতে পারে। হ্যাঁ, কিন্তু সেটা প্রযুক্তিকে কাজে লাগিয়ে। ঠিক, সেটা প্রযুক্তি, কিন্তু তবু সেটা প্রাকৃতিক শক্তিকে কাজে লাগিয়ে তো হচ্ছে। একটা বজ্রপাত আর একটা বিদ্যুৎ কেন্দ্র দুটো একই জিনিস। হ্যাঁ, কিন্তু বজ্রপাতকে নিয়ন্ত্রণে আনতে গেলে আমাদের যন্ত্রের ব্যবহার করতে হবে। রোজ হাসে। আচ্ছা, একটা উদাহরণ দিয়ে বোঝাই। উইন্টার গ্রিন নামের একটা পদার্থ রয়েছে, সেটা উদ্ভিদের মধ্যে স্বাভাবিক উপায়ে বিরাজ করে, কিন্তু মানুষেরা সেটা সৃষ্টি করতে পারে ল্যাবে বসেই। আচ্ছা, আমার কথার মানে হলো একই রকম ফলাফল পাওয়ার দু রকমের রাস্তা থাকতে পারে। আমাদের প্রক্রিয়াটা কৃত্রিম উপায়ে, কিন্তু আরো অন্য পদ্ধতিও থাকা সম্ভব। ভারতের সন্ন্যাসীরা যেসব অভিনব কাজ করতে পারে সেগুলোর ব্যাখ্যা আমরা অত সহজে দিতে পারি না। আমরা যেটাকে অতিপ্রাকৃত বলে আখ্যা দিই সেটা হয়তো কোনো প্রাকৃতিক শক্তি, যার বিষয়ে হয়তো আমরা এখনো জানি না। আপনি তাহলে বলতে চাইছেন? আমি বলছি এটা সম্ভব, যদিও বিশ্বাস করাটা ভারী কঠিন যে একজন মানুষের মধ্যে এতটা ধ্বংসাত্মক ক্ষমতা থাকতে পারে এবং সেই সাথে তার ব্যবহারও সে করতে পারে। এটা আমাদের কাছে অতিপ্রাকৃত বলে লাগলেও আসলে সেটা নয়। আমি তার দিকে তাকিয়ে থাকি, কি বলবো বুঝে পেলাম না। সে হাসে। এটা শুধু একটা ধারণা মাত্র, কিন্তু এটা বলুন, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছিলেন যখন উনি স্ফটিকের বাসস্থান কথাটা উচ্চারণ করে তখন উনি কি করেছিলেন? উনি নিজের কপালে একটা হাত রাখেন। একদম তাই, এবং আঙুল দিয়ে বৃত্ত অঙ্কন করেন, যেমনটা ক্যাথলিকরা বুকে ক্রস আঁকে তেমন। এবার আরো কিছু আকর্ষণীয় কথা বলি আপনাকে। যেহেতু বারবার এই স্ফটিক শব্দটা তার গল্পে উঠে আসছিল, তাই আমি একটা পরীক্ষা করে দেখি। একজনের থেকে একটা স্ফটিক ভাড়া করে একদিন ওনার সামনে এনে তাকে দেখাই। তারপর কি হলো? ওনার প্রতিক্রিয়াটা ভারী আজব ছিল। ওনার শরীর শক্ত হয়ে ওঠে এবং উনি শুধু তাকিয়ে থাকেন সেই দিকে, যেন নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না তার। তারপর উনি হাঁটু গেড়ে বসে পড়ে কিছু শব্দ বিড়বিড় করতে করতে জ্ঞান হারান। শব্দগুলো কি ছিল? উদ্ভট। উনি প্রথমে বললেন স্ফটিক, তারপর বললেন বিশ্বাসের জয় হোক। ভারী অবিশ্বাস্য। তাই না? এখানে আরো বিষয় রয়েছে। যখন ওনার জ্ঞান ফেরে যা যা ঘটেছিল তার কিছুই ওনার মনে ছিল না। আমি তাকে আবার স্ফটিকটা দেখাই এবং জানতে চাই এটা কি জিনিস। উনি বলেন এটা ভবিষ্যৎবাণী যারা করে তারা ব্যবহার করে থাকে। তাকে জিজ্ঞেস করি এরকম কিছু উনি আগে দেখেছেন কিনা, তখন বললেন না, কখনোই না ডক্টর। কিন্তু তার চোখে বিহ্বল হওয়া চাহনি আমি লক্ষ্য করেছিলাম। ফাদার, আপনার চিন্তাটা কি নিয়ে? আমি প্রশ্ন করি তাকে। উনি বলেন অদ্ভুত ব্যাপার,
আমি এর আগে কখনো কোনো স্ফটিক দেখিনি, কিন্তু তবুও মনে হচ্ছে কোথাও দেখেছি, কিন্তু কেন জানি সেসব মনে করতে পারছি না। মনে করানোর কাজটা এতটাই খারাপ ছিল যে আমি বাধ্য হয়ে ওনাকে চিন্তা করতে বারণ করি। এটা ছিল 2 সপ্তাহ আগের কথা। আমি অপেক্ষা করছি সঠিক সময়ের। আগামীকাল ঠিক করেছি আবার একটা পরীক্ষা করব। স্ফটিক দিয়ে? হ্যাঁ, আমি ওনার দৃষ্টি সেদিকে নিয়ে যাব। আমার বিশ্বাস এতে অনেক কিছুই জানা যাবে। তো আপনি কি খুঁজে পাওয়ার আশা রাখছেন? কৌতূহলী হয়েই আমি জিজ্ঞেস করি। প্রশ্নটা ক্যাজুয়াল ছিল, কিন্তু ওর প্রতিক্রিয়া আমায় অবাক করে। রোজের শরীর শক্ত হয়ে যায়, মুখ হয়ে ওঠে লাল এবং গলার স্বর ফর্মাল রূপ ধারণ করে। এমন এক অপ্রকৃতিস্থ মনের অভ্যন্তরে দেখা যার বিষয়ে আমাদের কোনো ধারণা নেই। ফাদার চার্লসের কেসটা মনোমুগ্ধ করার মতো। তাহলে ডক্টর রোজ শুধু তার পেশাগত দিক থেকেই এই কেসে আগ্রহ দেখাচ্ছে? যদিও আমি ঠিক নিশ্চিত নই। আমিও কি আপনার সাথে আসতে পারি? জিজ্ঞেস করলাম। তাকে খানিক দ্বিধাগ্রস্ত দেখায় এবং আমার মনে হলো সে ঠিক আমায় সঙ্গে নিতে চায় না, কিন্তু তারপর বলল, নিশ্চয়ই, কোনো অসুবিধা তো আমি দেখছি না। তারপর সে আরো যোগ করে, আপনি এখানে খুব বেশি দিন তো থাকবেন না, তাই না? এই আর 2 দিন মতো আছি। কেন জানি মনে হলো কথাটা শুনে তাকে সন্তুষ্ট দেখায়। তার অভিব্যক্তি নরম হয়ে আসে। পরদিন বিকেলের দিকে আবার দেখা করি ডাক্তারের সাথে, যেমনটা কথা হয়েছিল আর কি। দুজনে একসাথে চললাম ফাদার চার্লসের সাথে দেখা করতে। ডাক্তারকে আজ বেশ হাসি খুশি দেখাচ্ছে। আমি আগের দিন যা যা বলেছিলাম সেগুলোকে সিরিয়াসলি নেবেন না। হেসে বলল সে, আসলে একটা কেস বানানোটাতে আমি খুব দুর্বল আছি, বিশেষ করে যখন সেটা এই রকমের কিছু। ও হ্যাঁ, বিষয়টা যত অবিশ্বাস্য হয় আমি সেটাকে ততটাই উপভোগ করি। সে এমনভাবে হাসল যেন নিজের ত্রুটি স্বীকার করে নিচ্ছে। কটেজে পৌঁছাতে নার্সের সাথে কিছু কথা বলার ছিল ডাক্তারের, তাই আমি ওকে একা ছেড়ে চলে যাই ফাদার চার্লসের সাথে দেখা করতে। উনি আমার দিকে তাকালেন। নার্স বলল যে আপনি সেই ভদ্রলোকটির ভাই, যিনি বেলজিয়ামের মানুষদের নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন। হ্যাঁ ঠিক, উনি বেশ দয়ালু মানুষ, সেই সাথে একজন ভালো মানুষও বটে। তারপর উনি চুপ করে যান, চিন্তায় ডুবে যান উনি। আর ডাক্তার, উনিও কি একজন ভালো মানুষ? আমার খানিক অস্বস্তি হয়। হ্যাঁ, তাই তো মনে হয়। আচ্ছা, উনি আমার সাথে ভালোই ব্যবহার করেন। উনি থামলেন, তারপর তীক্ষ্ণ চোখে তাকালেন আমার দিকে। স্যার, আপনার কি মনে হয় আমি পাগল? এইসব কি বলছেন ফাদার? আমি একবারের জন্যেও? উনি মাথা নাড়েন। আমি কি পাগল সেটা আমি জানি না। যেসব জিনিস আমার মনে আছে, যেসব জিনিস আমি ভুলে গেছি। দীর্ঘশ্বাস ছাড়েন উনি। এই মুহূর্তে ডাক্তার ফিরে এসে হাসি খুশি মুখে সম্বোধন জানালেন ফাদারকে। সে বুঝিয়ে দিল তাকে কি কি করতে হবে। কোনো কোনো মানুষের স্ফটিকের মধ্যে বিভিন্ন দৃশ্য দেখার ক্ষমতা থাকে, বলল সে। আমার মতে আপনারও তেমন একরকম ক্ষমতা রয়েছে। ফাদারকে দুঃখিত দেখায়। না না, আমি এটা পারবো না। ভবিষ্যতে দেখা একেবারেই অনুচিত কাজ। ডাক্তারকে বিস্মিত দেখায়। এই রকম প্রতিক্রিয়া সে আশা করেনি, কিন্তু দ্রুত নিজেকে সামলে নিল সে। আপনি ঠিকই বলেছেন, আমাদের ভবিষ্যতের দৃশ্য দেখা উচিত নয়, কিন্তু অতীতে দেখার বিষয়টা আলাদা। অতীতে? ফাদার প্রশ্ন করেন। হ্যাঁ, মাঝে মাঝে স্মৃতিগুলো আমাদের কাছে ফিরে আসে। এমন কিছু দৃশ্য যেগুলো আমরা ভুলে গেছি, সেগুলো ক্ষণিকের জন্য এসে উধাও হয়ে যায়। ফাদার, আপনাকে ভবিষ্যতে দেখতে হবে না, সেটা নিষিদ্ধ, কিন্তু স্ফটিকটাকে এইভাবে ধরুন। এবার তাকান এটার দিকে, গভীরভাবে মনোযোগ দিন। কিছু কি মনে পড়ছে? আপনি আমার কণ্ঠ শুনতে পাচ্ছেন, তাই তো? আপনি আমার প্রশ্নের উত্তর দিতে পারেন। ফাদার চার্লস কথা মতো স্ফটিকটা হাতে ধরলেন। সেটার দিকে তাকানোকালীন তার দৃষ্টি নিরুদ্বেগ হয়ে যায়, মাথা ঝুঁকে যায় বুকের দিকে, এবং মনে হয় উনি গভীর নিদ্রায় চলে গিয়েছেন। ডাক্তার খুব সতর্কভাবে স্ফটিকটা তার হাত থেকে তুলে নেয় এবং সেটা রেখে দেয় টেবিলে। ফাদারের চোখ পরীক্ষা করে সে আমার পাশে এসে বসে। ওনার জেগে ওঠা অবধি আমরা অপেক্ষা করব।
বলল সে। বেশি সময় লাগবে না। সে ঠিকই বলেছিল। 5 মিনিট পর ফাদার চার্লস নড়ে ওঠে এবং ধীরে ধীরে চোখ খুললেন নিজের। আমি আমি কোথায়? ঘুম ঘুম কণ্ঠে প্রশ্ন করলেন তিনি। আপনি এখন বাড়িতে, বলল ডাক্তার। আপনি ঘুমিয়ে পড়েছিলেন। আপনি কি স্বপ্ন দেখেছেন? হ্যাঁ, দেখেছি। সেটা কি স্ফটিকের স্বপ্ন ছিল? হ্যাঁ। সেই বিষয়ে আমাদের বলুন। উনি দ্বিধা করেন। আপনারা হয়তো আমায় পাগল ভাববেন, কিন্তু ডাক্তার, আমি স্বপ্নে দেখলাম স্ফটিককে পবিত্র চিহ্ন হিসেবে ব্যবহার করা হচ্ছে। সেই সাথে দেখলাম যিশুর মতো একজনকে, যিনি স্ফটিকের বার্তাবাহক, যে নিজের বিশ্বাসকে সঙ্গে নিয়ে মারা যায়। তার অনুগামীদের খুন করা শুরু হয়, কিন্তু বিশ্বাসটা জীবিত থাকে। কতদিন যাবত? প্রায় 15,000 চন্দ্রগ্রহণ অবধি, বললেন উনি। তারপর ঠিক করে নিলেন নিজের কথাটা, মানে 15,000 বছর যাবত। একটা চন্দ্রগ্রহণ হতে কতদিন সময় লাগে? সাধারণভাবে যতটা সময় লাগে। সময়টা ছিল 15,000 চন্দ্রগ্রহণ। হ্যাঁ, আমি ছিলাম হাউস অব ক্রিস্টালের 5ম চিহ্নের পাদ্রী, এবং সেটা ছিল 6ষ্ঠ চিহ্ন জন্ম নেওয়ার সময়। ওনার মুখটা টান টান হয়ে ওঠে। সেখানে দেখা দেয় ভয়। খুব তাড়াতাড়ি। এটা একেবারে ভুল। আমার আমার এখন সব মনে পড়ছে। 6ষ্ঠ চিহ্নটা। হঠাৎ উনি চেয়ার থেকে অর্ধেকটা উঠে দাঁড়িয়ে আবার বসে পড়লেন সেখানে। নিজের দুহাত দিয়ে চেপে মুখ ঢেকে নিলেন। আমি আমি এসব কি বলছি? সব আজে বাজে কথা। এগুলো কখনোই ঘটেনি। চিন্তার কিছু নেই, তাকে শান্ত করার জন্য বলল ডাক্তার। কিন্তু ফাদার তার দিকে বিভ্রান্তির চোখে তাকান। ডাক্তার, আমি আমি এরকম স্বপ্ন কেন দেখছি? এইসব অদ্ভুত ধারণা কেন আসছে আমার মাথায়? আমি খুবই কম বয়সে পাদ্রী হয়েছি, কখনো কোথাও ঘুরতে যাইনি, কিন্তু এই রাজ্যগুলোর স্বপ্ন, সেখানের বাসিন্দা এবং তাদের আচার আচরণ, এসব কিছুই আমি কখনো দেখিনি। তাহলে কেন? আপনাকে কখনো হিপনোটাইজ বা সম্মোহিত করা হয়েছিল? না, কখনোই না। কিন্তু চ্যাপেলে প্রে করার সময় মাঝে মাঝেই আমার আত্মা বেরিয়ে আসতো দেহ ছেড়ে, এবং কয়েক ঘন্টার জন্য মৃত মানুষ হয়ে যেতাম আমি। অনেকে বলতো সেটা নাকি খুবই ভালো দিক, এক পবিত্র অবস্থা। হ্যাঁ, সেটাকে আমরা পবিত্র অবস্থা বলেও আখ্যা দিতাম। আমি একটা এক্সপেরিমেন্ট করতে চাই, শান্ত কণ্ঠে বলল ডাক্তার। সেটার ফলে আপনার এই অদ্ভুত স্মৃতিগুলো সাহায্য হতে পারে। স্ফটিকের দিকে আরেকবার তাকান। আমি একটা করে শব্দ বলবো, এবং সেটা শুনে আপনার মাথায় যে শব্দটা আসবে আপনি সেটা বলবেন। শব্দের দিকে মন দেবেন না, মন দিন স্ফটিকটার দিকে। ডাক্তার সেই স্ফটিকটা ওনার হাতের উপর রাখে। আবার উনি সেটা ধরলেন ভালো করে। তার চোখ নিবদ্ধ সেটার দিকে। নরক, বলল ডাক্তার। কোনো দ্বিধা ছাড়া ফাদার চার্লস বললেন, অভিশাপ। আমি পরীক্ষার সমস্ত খুঁটিনাটিতে যাচ্ছি না। ডাক্তার ইচ্ছা করেই উদ্দেশ্যহীন কিছু শব্দ উচ্চারণ করে, যেগুলো ঠিক কোনো মানেও নেই। কিছু শব্দ সে রিপিট করছিল মাঝে মধ্যে, যেগুলোর উত্তরও কখনো কখনো এক পাচ্ছিল, আবার কখনো কখনো আলাদা। সেদিন সন্ধেবেলা ডাক্তারের কটেজে বসে ফলাফলের বিষয়ে আমরা কথা বলছিলাম। সে নিজের নোটবুকটা বের করে এবং বোঝাতে শুরু করে। এই ফলাফলগুলো ভারী আকর্ষণীয় এবং ভারী অদ্ভুত। সে বলতে শুরু করে, ষষ্ঠ চিহ্ন শব্দটার ক্ষেত্রে আমরা উত্তর পেয়েছি ধ্বংস, বেগুনি, শয়তান এবং ক্ষমতা। তারপর আবার ধ্বংস, আর সবশেষে ক্ষমতা। এরপর বিষয়টা আমি একটু পরিবর্তন করি এবং প্রক্রিয়াটাকে উল্টে দিই। যখন আমি বলি ধ্বংস, উনি উত্তর দিলেন অভিশাপ। বেগুনি বলতে উত্তর পেলাম ক্ষমতা। অভিশাপের ক্ষেত্রে জবাব পেলাম মৃত্যু, এবং আবার ক্ষমতার সময় উত্তর আসে অভিশাপ। পুরো বিষয়টাই যুক্ত আছে। কিন্তু যেই আমি বললাম ধ্বংস, উনি বললেন সমুদ্র, যেটা ঠিক মিলল না। পঞ্চম চিহ্নের ক্ষেত্রে আমরা জবাব পেলাম নীল। আর তারপর ছিল সেই আকর্ষণীয় কথাটা, মনের কাছে মনের বহির্প্রকাশ। এখান থেকেই আমার সন্দেহ হয় প্রতিটা চিহ্ন নিশ্চয়ই কোনো না কোনো রঙের সাথে যুক্ত, আর হয়তো কোনো প্রতীক চিহ্নের সাথেও।
পঞ্চম চিহ্নটি নিশ্চয়ই টেলিপ্যাথিকে বর্ণনা করে, এমন এক ক্ষমতা যার সাহায্যে মনের যোগাযোগ ঘটানো সম্ভব। আর যদি বলি ষষ্ঠ চিহ্নের কথা, তাহলে স্পষ্টভাবেই বলতে পারি সেটা চিহ্নিত করে ধ্বংসাত্মক ক্ষমতাকে। আর সমুদ্রের ব্যাপারটা কি বলবেন? আমি প্রশ্ন করি। এই একটা ব্যাপারের ব্যাখ্যাই আমার কাছে নেই। মাথা নেড়ে বলল ডাক্তার। আমি যখন আবার চেষ্টা করি, উনি জবাব দিলেন জাহাজ। আর সপ্তম চিহ্নের ক্ষেত্রে প্রথম জবাবটা ছিল জীবন, এবং দ্বিতীয়বার সেটা ছিল ভালোবাসা। আর অষ্টম চিহ্নের ক্ষেত্রে উনি কোনো জবাব দিলেন না, যার মানে হলো মোট 7টা চিহ্ন রয়েছে এখানে। হয়তো সপ্তম চিহ্নটা কখনো তৈরি হয়নি। আমি হঠাৎ করেই বলি, যেহেতু ষষ্ঠ চিহ্নটা সব ধ্বংস করে দিয়েছিল। ডাক্তার আমার দিকে ভাবান্বিত দৃষ্টি নিয়ে তাকালে। ধারণাটা খারাপ নয়, তবে আমাদের মনে রাখতে হবে এই সব কিছুই একটা বিকৃত মনের কল্পনা মাত্র। চিকিৎসার দৃষ্টিভঙ্গি দিয়ে বিষয়টা চেতনা জাগানোর মতো, সেটা ছাড়া আর কিছুই নয়। আধ্যাত্মিক গবেষকরা নিশ্চয়ই এই কেসের বিষয়ে জানলে মুগ্ধ হয়ে যাবেন, আমি বললাম। ডাক্তারের অভিব্যক্তি তীক্ষ্ণ হয়ে ওঠে। এই বিষয়টা আমার কারোর সাথে ভাগ করে নেওয়ার ইচ্ছাও নেই। তাহলে আপনি কেন এত আগ্রহী? আমার আগ্রহ একেবারেই ব্যক্তিগত। আমি এই সমস্ত নোটস রেফারেন্সের জন্য রেখে দেব। ও আচ্ছা আচ্ছা। কিন্তু এই প্রথমবার আমার মনে হলো আমি যেন ওনাকে একেবারেই বুঝে উঠতে পারিনি। আমি উঠে দাঁড়াই। ওয়েল, তো গুড নাইট ডক্টর। কাল সকালে আমি ফিরে যাচ্ছি শহরে। ও। ওনাকে অদ্ভুতভাবে আনন্দিত দেখায়। আপনার কাজের জন্য শুভকামনা রইল, আমি হালকাভাবে বললাম। শুধু পরের বার দেখা হওয়ার আগে অবধি নরকের অভিশাপ আবার অন্য কারো ঘাড়ে যেন না পড়ে, সেটা খেয়াল রাখবেন। হাত মেলানোর সময় সে যেন চমকে ওঠে, তবে দ্রুত নিজেকে ঠিক করে মুখে হাসি ফোটায়। যারা ক্ষমতা অর্জন করতে চায়, তাদের কাছে এই ক্ষমতা কেমন রূপ নিতে পারে ভাবুন, বলল সে। প্রতিটা মানুষের জীবন তার হাতের মুঠোয় থাকবে। এই বলে সে বড় করে হাসে। এই বিষয়টার সাথে সরাসরি যোগাযোগ আমার অতটুকুই ছিল। পরে আমার হাতে এসে পৌঁছায় সেই ডাক্তারের নোটবুকটা এবং তার ডায়েরি, যদিও এটা সাথে সাথে ঘটেনি। যাই হোক, সেখানের কিছু মুখ্য লেখনীগুলো আমি তুলে ধরছি। 5ই আগস্ট। আমি জানতে পেরেছি যখন ফাদার চার্লস নির্বাচিত শব্দটা ব্যবহার করেছিলেন, তার মানে ছিল যারা বংশটাকে এগিয়ে নিয়ে যাবে। তারা ছিল খুবই সম্মানীয়, এমনকি পুরোহিতদের থেকেও উঁচুতে। এর মধ্যে খ্রিস্ট ধর্মের শুরুর দিকের বিশ্বাসগুলোর আভাস পাওয়া যায়। 7ই আগস্ট। আমি ফাদার চার্লসকে সম্মোহিত করার জন্য মানিয়ে নিই। আমি ওনাকে সম্মোহিত করে নিদ্রায় পাঠাতেও সক্ষম হই, কিন্তু কোনো প্রকার যোগসূত্র বা তার চিন্তাধারায় প্রভাব ফেলতে সক্ষম হইনি। 9ই আগস্ট। সত্যি কি আদিম কোনো সভ্যতা থেকে থাকতে পারে যারা আমাদের থেকেও বেশি উন্নত ছিল? এটা নিয়ে ভাবতেও আজব লাগে। এবং আরো আশ্চর্যের বিষয় যে আমি একমাত্র ব্যক্তি যে তাদের অস্তিত্বের বিষয়ে অবগত। 12ই আগস্ট। ফাদার চার্লস যখন সম্মোহিত অবস্থায় থাকে তখন উপদেশের উত্তর দেন না, যদিও উনি খুবই সহজে সম্মোহিত হয়ে যান। আমি ঠিক বুঝতে পারছি না এটা কেন হচ্ছে। 13ই আগস্ট। আজ যখন ফাদার চার্লস সম্মোহিত ছিলেন, তখন উনি বললেন যে উনি যখন তার পবিত্র অবস্থায় থাকেন তখন ওনার মনের দরজা বন্ধ রাখা খুবই জরুরি, না হলে অন্য কেউ তার শরীরে নিয়ন্ত্রণ করে ফেলতে পারে। ধারণাটা চমকপ্রদ কিন্তু বেশ বিভ্রান্তিকর। 18ই আগস্ট। সুতরাং যা দেখা যাচ্ছে, প্রথম চিহ্নটা আসলে হলো। এখানে লেখাটা মুছে ফেলা হয়েছে। ষষ্ঠ চিহ্নে পৌঁছাতে কত শতাব্দী সময় লাগতে পারে, কিন্তু যদি এখানে কোনো সহজ রাস্তা থেকে থাকে সেই ক্ষমতায় পৌঁছানোর। 20শে আগস্ট। আমি ফাদার চার্লসের জন্য এখানে নার্সের কাছে থাকার ব্যবস্থা করেছি। আমি নার্সকে জানিয়ে রেখেছি রোগীকে সবসময় ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা আবশ্যক। আমি কি আমার মাথার ভারসাম্য হারিয়ে ফেলেছি, নাকি আমি সর্বশক্তিমান হওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে যার হাতের মুঠোয় আসতে চলেছে ধ্বংসাত্মক ক্ষমতা? এরপর সেখানে আর কোনো এন্ট্রি লেখা নেই।
চিঠিগুলো 29শে আগস্ট আমার কাছে এসে পৌঁছায়। এটা এসেছে আমার ভাইয়ের কাছ থেকে এবং বিদেশি হাতের লেখায় সেটা লেখা। আমি কৌতূহলী হই সেটা খুলে দেখি। সেখানে এটা লেখা ছিল, নমস্কার স্যার, আমার সাথে আপনার মাত্র 2 বার দেখা হয়েছিল, কিন্তু আমার মতে আমি আপনাকে বিশ্বাস করি। আমি জানি না আমার স্বপ্নগুলো সত্যি না মিথ্যে, তবে সেগুলো আগের তুলনায় আরো পরিষ্কার হয়ে উঠছে। আর স্যার, একটা ব্যাপারে আমি নিশ্চিত, নরকের অভিশাপ কোনো স্বপ্ন নয়। যখন আমি সেই সব নিয়ে কথা বলি, তখন স্ফটিকের পাহারাদাররা ষষ্ঠ চিহ্নটা আগে ভাগেই ব্যক্ত করে দেয়। লোকেদের হৃদয়ে শয়তান এসে ভর করে। তারা ক্ষমতা অর্জন করে যখন যাকে ইচ্ছা খুন করার, এবং তারা সেটাই করে। ক্ষমতায় অন্ধ হয়েছিল তারা। যখন আমরা জানতে পারি কি ঘটেছে, আমাদের মধ্যে যারা যারা পবিত্র ছিলাম, তারা উপলব্ধি করি মৃত্যু সম্পন্ন করে অনন্ত জীবনের চিহ্নে আমরা পৌঁছাতে পারবো না। স্ফটিকের পরবর্তী রক্ষককে তার কাজ বুঝিয়ে দেওয়া হয়, প্রাচীন জগৎকে ধ্বংস করে কয়েক হাজার শতাব্দীর পর নতুন জগতের আগমন ঘটতে দেওয়া। সে তখন সমুদ্রের উপর নরকের অভিশাপ ডেকে আনে। সমুদ্রের জল তখন ফুলে ওঠে কোনো বিশালাকার কুকুরের মতো এবং সমভূমিকে সম্পূর্ণ গিলে নেয়। কিন্তু খেয়াল রাখা হয় যাতে বৃত্তটা বন্ধ হয়ে না যায়। এই ঘটনার কথা এর আগে একবার মনে পড়েছিল আমার, বেলজিয়ামের চার্চে অল্টারের সিঁড়িতে। ডক্টর রোজ সেই সম্প্রদায়ের একজন। উনি প্রথম চিহ্নের ব্যাপারে জানেন এবং চিহ্নটা কিভাবে হয় তার ধারণা তার কাছে আছে। উনি আমার থেকে ষষ্ঠ চিহ্ন সৃষ্টি করা শিখতে চান। আমি এতদিন যাবৎ তাকে ঠেকিয়ে রেখেছি, কিন্তু ধীরে ধীরে ক্ষমতা কমে আসছে আমার। এই রকমের ক্ষমতা কোনো মানুষের হাতে আসার জন্য এই জগৎ এখনো তৈরি নয়। আরো কয়েকশো বছর না কাটলে এই ধ্বংসাত্মক ক্ষমতা মানব সভ্যতা নিয়ন্ত্রণ করতে পারবে না। আমি আপনার কাছে ভিক্ষা করছি স্যার, যার মধ্যে সত্যতা এবং ভালো মানুষই রয়েছে। দেরি হয়ে যাওয়ার আগে দয়া করে আমায় সাহায্য করুন। ইতি ফাদার চার্লস। চিঠি পড়া শেষ হতে অস্বস্তি অনুভব হয় আমার, যেন আমি যে মাটিতে পা দিয়ে দাঁড়িয়ে সেটা স্থির নয়। সাথে সাথে এই অনুভূতি ঝেড়ে ফেললাম মন থেকে। বেচারা লোকটা সেই উদ্যমী বিশ্বাস আমাকেও প্রায় কনভিন্স করে ফেলেছিল। একটা বিষয় এখন পরিষ্কার, ডক্টর রোজ নিজের ডাক্তারি পদে অনুচিত ব্যবহার করছিলেন। ঠিক করলাম আমি দেখা করতে যাব তার সাথে এবং এর সমাপ্তি ঘটাবো। কিন্তু তখন চোখ গেল আরেকটা চিঠির দিকে, যেটা আমার ভাই পাঠিয়েছে। দ্রুত সেটা খুললাম। খুবই খারাপ একটা ঘটনা ঘটে গিয়েছে। তোমার তো মনে আছে ডক্টর রোজ পাহাড়ের চূড়ায় একটা কটেজ নিয়ে থাকতেন। গত রাতে ল্যান্ডস্লাইড হয়ে সেটা তছনছ হয়ে গিয়েছে। ডাক্তার এবং ফাদার চার্লস দুজনেরই মৃত্যু ঘটেছে এর ফলে। বিচের ওপর সেটা ধ্বংসাবশেষ পড়েছিল। সেটাও ছিল ভয়ানক। অদ্ভুত অবস্থায় এক জায়গায় জড়ো হয়েছিল সেগুলো। দূর থেকে দেখলে সেটাকে বিশালাকার কুকুরের মতো লাগে। চিঠিটা আমার হাত থেকে পড়ে যায়। সেখানে আরো কিছু অদ্ভুত বিষয় লেখা ছিল, যেমন মিস্টার রোজ নামের একজন, যে কিনা ডাক্তারের এক ধনী আত্মীয় ছিল, উনিও সেই একই রাতে মারা যান। মৃত্যুর কারণ নাকি বজ্রপাত। কিন্তু অদ্ভুতভাবে সেই এলাকায় কোথাও কোনো রকম ঝড় বৃষ্টির চিহ্ন মাত্র ছিল না। তবে কেউ কেউ বলেছে তাদের কানে একবারের জন্যে বজ্রপাত হওয়ার শব্দ এসেছিল। মিস্টার রোজের শরীরে আজবভাবে পড়ে যাওয়া দাগ হয়েছিল। উনি তার সমস্ত সম্পত্তি দিয়ে গিয়েছিলেন তার ভাইপো ডাক্তার রোজকে। এর পরের কথাটা ভাবা থেকে নিজেকে আটকাতে পারলাম না। তাহলে কি ডক্টর রোজ ফাদার চার্লসের থেকে ষষ্ঠ চিহ্নে পৌঁছানোটা শিখে ফেলেছিলেন? আমার সবসময় মনে হয়েছিল উনি একটু অদ্ভুত রকমের, এমন একজন যে কাউকে খুন করতেও পিছু হটবে না। কিন্তু ফাদার চার্লসের কথাগুলো আমায় আতঙ্কিত করছে। কিন্তু খেয়াল রাখা হয় যাতে বৃত্তটা বন্ধ হয়ে না যায়। হয়তো ডক্টর রোজ জানতেন না ওটাকে খুলে রাখতে হবে, অথবা উনি সেই সাবধানতা অগ্রাহ্য করেছিলেন। যদি তাই হয়
তবে উনি যে শক্তি সৃষ্টি করেছিলেন সেটা চক্রাকারে তার দিকেই ফিরে আসে এবং ধ্বংস করে দেয় তাকে। হ্যাঁ, আমি অবশ্যই জানি এসব চিন্তাভাবনা একেবারেই আজে বাজে। সবকিছুরই একটা স্বাভাবিক ব্যাখ্যা রয়েছে। ডাক্তার বিশ্বাস করতেন ফাদার চার্লসের দেখা সমস্ত দৃশ্যগুলো তার বিকৃত মনের কল্পনা। কিন্তু নিজেকে সমস্ত যুক্তি দিয়ে বোঝানোর পরেও মাঝে মাঝে আমি স্বপ্নে দেখি বহুকাল আগে জগতে বসবাসকারী মানুষের ডুবতে থাকা শহর। নাকি বিষয়টা উল্টো, ফাদার চার্লস কি আসলে অতীত দৃশ্য দেখেছিলেন, নাকি সেটা এমন কিছু যা ভবিষ্যতে ঘটতে চলেছে? এগুলোর কোনো মানে নেই। এসব হলিউসিনেশন ছাড়া আর কিছুই নয়। শুনছিলেন আগাথা ক্রিস্টির লেখা দ্য হাউন্ড অফ ডেথ গল্প অবলম্বনে নরকের অভিশাপ। গল্পটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। সামনের সপ্তাহে ফিরে আসছি হিচকক ম্যাগাজিনের আরও একটি গল্প নিয়ে। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।